1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সোমবারের সন্ধেবেলা বই আড্ডা লিকার চা অনুষ্ঠানের আরও একটা নতুন এপিসোড। চ্যানেল ওয়ানের এই অনুষ্ঠানে আজ এসেছেন সৌমি দাস। সৌমি ম্যাডাম স্টেট ইউনিভার্সিটির অধ্যাপিকা বাংলা বিভাগের, সে তো আছেই, সে তাঁর পেশাগত পরিচয়। আর সবচেয়ে বড় কথা, আজকের আড্ডায় যেটা বারবার উঠে আসবে, উনি একজন কবি। ওর নতুন কবিতার বই একেবারে হাতে গরম তৈরি, সেটা প্রকাশিত হতে চলেছে, এবং তিনি একজন প্রাবন্ধিকও বটে। তো কবি গদ্যকার সৌমি দাসকে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। সৌমি, এই যে বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, বসন্ত এসে গেছে, চারদিকে বসন্তের ছোঁয়া, কলকাতারও আশপাশে কোকিলের ডাক শোনা যাচ্ছে। তো এই সময়ে কবিতার এই সমারোহে প্রেমের কবিতার জয়গান গাইবার সময় আপনার যে সিরিজ নতুন লিখছেন, যার থেকে আমরা কবিতা শুনবো, সে কি ধরনের কবিতা? আসলে প্রেম তো এক একজনের কাছে এক একভাবে আসে। তো আমার মানে ব্যক্তিগত প্রেম বোধহয় কবিদের জীবনে মানে যে কোনো মানুষের জীবনে ব্যক্তিগত প্রেমের প্রভাব তো কবিতায় পড়বেই। পাশাপাশি যখন আমি এই 40 ঊর্ধ্ব সময় যখন কবিতা লিখি, প্রেম মানে সেই ছোটবেলার প্রেম এখনের দেখা হয়তো বদলে গেছে, কারণ যত আমি অভিজ্ঞ হব আমার প্রেম ভাবনাও অভিজ্ঞ হবে। তো সেই কি আমরা আমাদের মহাজনেরা বলে গেছেন, ওমেন গেট নটি অ্যাট 40। সাবধান কিন্তু, 40 ঊর্ধ্ব বলে এড়িয়ে যাওয়ার উপায় নেই। তো সেক্ষেত্রে এ সময় লেখা যে কবিতাগুলো আমি লিখছি, আমি বহুদিন ধরেই লিখি, কিন্তু কখনো ছাপানোর কথা হয়তো ছোট ছোট পত্রিকায় দিয়েছি। আপনার কবিতা একটা শুনেনি, কিন্তু সেভাবে জানি না পাঠকদের ভালো লাগবে কিনা। ছোটখাটো পত্রিকা অনেক, বিশেষ করে বাংলা কবিতা, বাংলা সাহিত্য চর্চা ছোট পত্রিকা ঘিরে আঁকড়ে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এবং আমরা মানে প্রথম সেই বইমেলা, সেই ময়দানে থাকাকালীনই সেই ধুলোর মধ্যে বসে বসে বই, মানে ছোট ছোট লিটল ম্যাগ বিক্রি করেছি, নিজেরা বের করেছি, অনেক কিছুই করেছি। তো সখী সিরিজেরই আমি একটা তৃতীয় কবিতা, আমার অনেকগুলো পরপর পরপর সখী সিরিজের কবিতা রয়েছে। আমি কি যে চাই, 40 পেরোলেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারেই সত্যি কথা। আমাকে একটা সমুদ্র না দিলেও একটা মরুভূমি দাও, আমি চেয়ে চিনতে এক খুঁড়ি চা খাই, আর তুমি কিছু নাও। আধুলি আর ছেঁড়া নোট জুড়ে বানিয়েছি ইমারত, তোমার সঙ্গে জীবন, ছাতিম হিমঝুরি আরবি শরবত। আমাকে একটা রোদ না দিলেও একটা ঝড় দাও, আবার খড়কুটো নিয়ে শ্বাসে প্রশ্বাসে ভূমিকম্প ঘটাও। আমার সঙ্গে এক জীবন ধুলিয়া মল্লার, সবটাই বর্ষার। আমার রাস বৃন্দাবনে জীবন তুমি কটাক্ষ ক্ষুরধার। আমাকে একটা সমুদ্র তুমি এইবার যদি দাও, এক জীবন বৃষ্টি দেব, অঝোর ধারাপাত। সকাল থেকে সন্ধ্যা অবধি জোনাক যদি চাও, এক জীবন আদর দেব, আবেগ মাখা রাত। বাহ, খুব ভালো। এটা করে মাখো মাখো প্রেমের কবিতা। আপনি 40 ঊর্ধ্ব জায়গায় দাঁড়িয়ে খুব স্থিত হয়েছেন বলা যায় না। এখনো ঝড়, সমুদ্র, উত্তাল, এক জীবন আদর, অনেক কিছু সেই কবিতা। আসলে কবিতা তো মানুষকে আরো বেশি পরিণত করে। তো নিজেই নিজের কবিতাকে কাটাকাটি করি, ছেঁড়াছিড়ি করি, পোস্টমর্টেম করি, দেখি যে এখন প্রেমটা বেড়ে গেছে, আগের প্যাশন অনেক বেশি। খুব ভালো। আরো একটা শুনি, এরকম সুন্দর প্রেমের কবিতা দিয়ে বসন্তকে আমরা স্বাগত জানাচ্ছি। নতুন গুড়, বসন্তের আগে, হ্যাঁ, শীতের সময় লেপের আদর দিয়ে ভুলিয়ে রেখেছিলে, ছাদে গাঁদা ফুলের গন্ধ ছড়িয়ে রেখেছিলে। কুয়াশারা সেসব কথা আগে থেকেই জানে, চশমার কাঁচ ভোরবেলা মুছে রেখেছিলে। শীতের পেঁয়াজ কলি, কমলা লেবুর স্বাদ নিয়ে মুচকি হেসে বলেছিলে,
সবটুকু ভালো। আমরা জ্বরের ঘোরে ফাটা ঠোঁটে চুমু খেয়েছিলাম, চায়ের কাপ গালে ঘষে শীতকাল মুছে ফেলেছিলাম। শুকনো ফুল ছিঁড়ে আজ পড়েছিল ঘরের মেঝেতে, কত অনায়াসে পাওয়া সেই সবটুকু, কত ছোট ছোট চাওয়া, তবু গল্প লেখেনি তো কেউ। নতুন গুড়ের গন্ধে ছড়িয়েছে আজ আমাদের ভালোবাসা। খুব ভালো। তো জানেনই যে বুদ্ধদেব বসু বিখ্যাত একটা আছে যে শীতের প্রার্থনা বসন্তের উত্তর। এইখানে শুকনো ঠোঁটে ফাটা ঠোঁটে চুমু খাওয়ার আবেদনটা আছে বলেই বোধহয় বসন্তে এত উত্তাল প্রেম দেখা দিচ্ছে আপনার অক্ষরে অক্ষরে। একদম। এবার একটু কথায় আমরা চলে আসি, হ্যাঁ, সেটা হচ্ছে যে বুদ্ধদেব বসুর প্রসঙ্গ যখন আনলাম, বুদ্ধদেব বসুর ওপরেও তো আপনি কাজ করেছি। বুদ্ধদেব বসুর প্রবন্ধের উপরে কাজ করেছি, কারণ শুধু তো কবি নন, প্রাবন্ধিক হিসেবে ওনার যে সমালোচক হিসেবে যে তার যে ভাবনা, এবং আমরা অনেকেই, আমি যেহেতু একাডেমিক ফিল্ডে রয়েছি, বুদ্ধদেব বসুর চর্চা অনেক কমে গেছে। তো কবি বুদ্ধদেব পড়া মনে হয় আমার ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও দেখি যে ওরা অনেক কিছু যেগুলো আমরা ছোটবেলায় অনেক বেশি পড়েছি, ওরা কম পড়ে। মানে বুদ্ধদেবের কবিতা পড়াটা একটু কমে গেছে অনেকটাই। এবং মানে জীবনানন্দ দাশের কবিতা তো জীবনানন্দ দাশের কবিতা যেভাবে মানে এখনো ছেলেমেয়েরা পড়ে, লাইন টি শার্টের উপরে লিখছে, সবকিছুই মানে ওটা ব্যবহার করছে ওরা। আমি চাই যে যেভাবে 21 শতকের মতো করে কবিতাকে নিন, নতুন করে কিছু করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। আমার হোয়াটসঅ্যাপের ভাষা নিয়েও আপত্তি নেই, কারণ একটা ভাষা বা একটা সাহিত্য তার স্রোতে চলতে থাকবে, এবং আমরা সেই স্রোতে যদি না এগিয়ে যাই, যদি আটকে দিই স্রোতটা, সেখানে তো কিছুই হবে না। মানে ওরা আপু বলবে, বিন্দাস বলবে, সবই বলবে। আর আমি তো ক্লাসে ওদের সেভাবেই পড়াই, মানে ওরা আমাকে সেভাবেই দেখে, কারণ আমি ওদের বলি যে গুগলটা সার্চ করে দেখে নিবি, বা আমি যদি টপ্পা পড়াই, মানে টপ্পা গান সম্পর্কে পড়াই, সঙ্গে সঙ্গে আমি নিধুবাবুর কথা বলি, তারপরে এবং ওদের যে রাম বসু, ভোলা ময়রা, এদের কথা বলছে সিনেমাটা দেখে নে, বা এই অ্যান্টনি ফিরিঙ্গি দেখে নে। তো এই যে অডিও ব্যাপারটা, অডিও ভিজুয়াল ব্যাপারটা তো স্বাভাবিকই ছেলে মেয়েদের অনেক বেশি আকর্ষণ করবে। কারণ আপনি কি মনে করেন এই যে অ্যান্টনি ফিরিঙ্গি বলছেন বলে বলি, বাংলা সাহিত্যের ইতিহাসের পাতা উল্টে অ্যান্টনি ফিরিঙ্গি পড়া আর একটা অ্যান্টনি ফিরিঙ্গি দেখা, উত্তম কুমার তনুজার সেই বিখ্যাত ছবি, এটা কি কাজ দেয়, বেশি কাজ দেয়? আমার তো মনে হয় ভীষণ কাজ দেয়। যে কোনো কিছুই আমরা যদি অনেক বেশি ছেলে মেয়েদেরকে সিনেমার মধ্যে দিয়ে দেখাই, অনেক বেশি ওদের মনে থাকবে, অনেক বেশি রেখাপাত করবে, এটা আমার মনে হয়। এবং আমি ব্যক্তিগতভাবেও ক্লাসরুম যে পড়াশুনো, তাতে আমি ওদের সবসময় চেষ্টা করি যে আরেকটা পথ দেখানো। আমরা শুনেছি শঙ্খ ঘোষ রক্তকরবী পড়াতে গিয়ে যাদবপুরের ছাত্রছাত্রীদের বলতেন যে বহুরূপীর অভিনয়টা দেখে। অবশ্যই এটা ভীষণ দরকার। মানে আপনিও তেমনই বলতে চান? একদম। আমি ওদেরকে এভাবেই সারা জীবন পড়িয়ে আসছি। অলরেডি আমার 16 বছরের উপরে শিক্ষকতা জীবন। বেশ, এরকমই আকর্ষণীয় আরো অনেক কথাবার্তা বাকি রয়ে গেছে, কেউ যাবেন না, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে।